বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আজ আমি এখানে অনুষ্ঠান যেটা শুরু করব আর কি, আমাদের অনুষ্ঠান পরিচিতি। তার আগে দিয়ে 1971 সালের 2 মার্চ 1971 সাল, তখন বাংলাদেশটা ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ। আমি ওই সেই সীমান্ত শহর বেনাপোলের গোলদা সিটির সন্তান। 1971 সালে রণাঙ্গনে 265 দিন মুক্তিযুদ্ধ করেছি। ওই সেই মুক্তিযুদ্ধ করতে যে এই শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। এইরকম আর কি 2 মার্চও আমরা আর কি ওই সেই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্র ছিলাম। তো ওখানে আর কি সেই পাকিস্তানের জাতীয় সঙ্গীতটা যখন গাওয়া হইতো, তখন আর কি আমরা তো তখন ওই প্রাইমারিতে পড়তাম, ক্লাস 2-তে আর কি। তো আমাদেরকে অতিরিক্ত হিসেবে রাখা হইতো, যখন নিয়মিত জাতীয় সঙ্গীত যারা গাইতো তারা না আসলে আমাদেরকে একটু সুযোগ করে দেওয়া হইতো। সেই থেকেই আর কি এই যে জাতীয় সঙ্গীত আমার পাঠ করার অভ্যাসটা। 1971 সালের 2 মার্চ তখন বাংলাদেশটা ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, সেই খুলনা বিভাগের যশোর জেলার সাতশা উপজেলার, এখন যেটা বেনাপোল থানার এই বেনাপোল সিটির গোলদা সিটিতে আমার মূল বাড়িটা। আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আজ আমার এখানে ভার্চুয়াল এডিটর এবং নিয়মিত এই যে অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ না থাকায় আর কি আমি নিজেই সকল অনুষ্ঠানই আর কি একত্রে এখান থেকে এই অনুষ্ঠানগুলোর জন্য আমি দক্ষিণ কোরিয়া ইউনিভার্সিটির সিটে বসে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, চাইনা, এই যে ভারত তো আছেই আর কি। আমি 2001 সালে প্রথম আর কি আইটি ভিসাতে আমেরিকাতে যাই আর কি। তো এখানে সেই পাকিস্তানি সে জাতীয় সঙ্গীতটা গাওয়া হতো আর কি, এই সারা জাহাজে আচ্ছা পাকিস্তান হামারা। তো ওই জায়গার থেকেই আর কি জাতীয় সঙ্গীতটাই আমার শিখা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমি এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠাকাল প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ, এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। পেশাদারি হিসাবে আমি এই যে 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ অ্যাডভাইজারি লয়ার। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র www.dailynewsstar.com এর ইপিও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে
নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখন আমাকে যে প্রোগ্রাম দিয়েছেন, এখানে বিশেষ যে প্রোগ্রাম আর কি, আমি এম শাহজাহান আলী গোলদার এনএসটিভি টেবিল থেকে ছাত্র জনতা সরকারের আন্দোলন অর্থাৎ 1 জুলাই 2024 থেকে পদ্য পর্যন্ত এই আন্দোলনের সাথে আছি। 10টা প্রোগ্রাম করেছি, যার ফলশ্রুতিতে আমাদের ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com বন্ধ করে দেয়। আবার এটা এই ছাত্র জনতা সরকার আসার পরে এগুলো ঠিকঠাক হয়ে গেছে। আমি এম শাহজাহান আলী গোলদার, আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার বড় মেয়ে ছেলে নাতি ছেলে হাফেজ মাওলানা সুলাইমান, সকলেই আমরা এই আন্দোলনের সাথী আর কি। আজ আমার যে এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান, এস আলী গোলদার লিকসার আর কি, এইটা অ্যাকচুয়াল বৃহস্পতিবারে দিয়ে থাকি, কিন্তু বৃহস্পতিবারে এই লিকসারটা না দেওয়ার কারণে আর কি আজ আমি শুরুতেই আর কি 2 মার্চ 2025 ছাত্র জনতা সরকার এবং ডেমোক্রেটিক বাংলাদেশ এর প্রেসিডেন্ট হিসাবে আর কি আমি এই লিকচারটা এখন এখানে পাঠ করছি। লিকচারটা আমার তৈরি করতে, তথ্য উপাত্ত নিতে 1 সপ্তাহ কাল সময় গেছে আর কি। আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রতিষ্ঠাকাল 1987 সাল। কাজটাই হচ্ছে গণতন্ত্র, সংবিধান, সংসদ, ফ্যাসিজম, ফ্যাসিবাদ, নাৎসিবাদ এর ওপরেই কাজটা করা। মাস্টার্স শেষ পর্বে পোস্ট গ্রাজুয়েশন করার সময় আমার এইগুলোর উপর ক্রেডিট ছিল। আইনশাস্ত্র পাশ করেছি 1988 সালে। সেই থেকে আমি মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব মামলাগুলো করে থাকি। আজকের লিকচারের বিষয় এই যে ছাত্র জনতা সরকার 2024 এই 5 আগস্ট 2024 হতে 1 মার্চ 2025 পর্যন্ত। শুরুতেই আর কি এখানে আমি শুরুটা করব। এই আন্দোলনটা তারা শুরু করে জুলাই মাসে, চূড়ান্ত রূপ পায় 16 জুলাই 2024। অতঃপর আর কি 5 তারিখে তৎকালীন সরকার আর কি সংসদ থেকে পদত্যাগ করে। অতঃপর আর কি কেউ বলছে পালিয়েছে, কেউ বলছে চলে গেছে, কেউ বলছে যে এটা স্বেচ্ছায় পদত্যাগ করে কোথায় আছে খোঁজ নাই। এনএসটিভির এবং দি ডেইলি নিউজ স্টারের ভারতীয় সংবাদদাতাদের মাধ্যম দিয়ে, আমার ভারতীয় সাংবাদিক এজাজ খানের মাধ্যম দিয়ে অবগত হয়েছি। 28 ফেব্রুয়ারি 2024 ট্রেসপাস অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের দায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ভারতীয় একটি জেলখানায় আটক ছিল। শেখ রেহানা টিপি ট্রাভেল পারমিটের আওতায় ভারত ছেড়েছে। শেখ হাসিনা মেরঠের অর্থাৎ দিল্লির কাছাকাছি একটি সেভ হোমে উইদাউট পাসপোর্টে ভারতে প্রবেশের দায়ে আর কি তাকে ট্রেসপাস অ্যাক্টে আটক করা হয়েছে। তাকে এখন আনতে গেলে আমি যার ইতিমধ্যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছি শেখ হাসিনার জিম্মাদার হিসাবে, তাকে এখন আনতে গেলে ওই ট্রেসপাস অ্যাক্টের আওতায় সর্বোচ্চ শাস্তি 6 মাস। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যম দিয়ে আর কি জামিন করিয়ে এরপরে বেনাপোলের মাধ্যম দিয়ে আমি আর কি
শেখ হাসিনা তো এখন পুশ ব্যাকের আওতায়, তাকে বাংলাদেশে ফেরত আনাটা সম্ভব। এটা খুব ইজি প্রসিডিওর। তবে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক কাউকে বাংলাদেশের নাগরিককে জিম্মাদার করতে হবে, সাথে আইন শৃঙ্খলা বাহিনী আইনগতভাবে থাকতে হবে। তো ওই সেই 5 আগস্ট থেকে অর্থাৎ জুলাই 16 থেকে 5 আগস্ট পর্যন্ত এখানে খুন হয়েছে 2250 জন, যার মধ্যে বিএনপি বলছে তাদের নেতাকর্মী 422 জন, এবং এখানে যেটা জাতিসংঘ বা অন্যভাবে যে তালিকাভুক্ত হয়েছে তাতে আছে 867 জন। এখানটাই আর কি এই 8/5/2024 পর্যন্ত, এখানটায় 8/5/2024 হতে আর কি 28 ফেব্রুয়ারি 2025 জন। এখানে মোট এই যে আরো এখানে মারা গেছে, খুন হয়েছে বা মবক্রেসিতে পিটিয়ে মারা হয়েছে, মুক্তিযোদ্ধা মারা হয়েছে, হিন্দু মারা হয়েছে, এতে মোট 89 জন আর 2 জন 91 জন আর কি। এটা 8 আগস্ট 2024 হতে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এনএসটিভি সিইও হিসাবে আমি বিভিন্ন মাধ্যম থেকে আর কি এই তথ্য সংগ্রহ এবং এই নিউজ করার জন্য www.dailynewsstar.com আমার অনলাইন নিউজ পোর্টালটি, দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের এটা বাদ করে দেয়। তৎকালীন ওই যে বৈষম্য তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন আর কি আরাফাত, এরপরে হচ্ছে আপনার 16/7/2024 থেকে 28/2/2025 পর্যন্ত এখানে মোট এই দেশে খুন হয়েছে, মারা গেছে বা শহীদ হয়েছে 2250 আর 91, অর্থাৎ 2341 জন, যার ভিতরে বলছে জাতিসংঘ 867 জন শহীদ হয়েছে, যার 422 জন বিএনপির রুহুল কবির রিজভী সাহেব এটা নিশ্চিত করেছেন আর কি। তাহলে সাধারণ মানের শহীদ হয়েছে 245 জন। এইটা এরপরে হচ্ছে 26/7/2024 থেকে আর 28/2/2024 পর্যন্ত এখানে যে মামলা মকদ্দমাগুলো হয়েছে এর ওপরে আওয়ামী আমলের যেগুলো আর কি, আর এই যে 91 জন যেটা, এটাও কোনো মামলা নেওয়া হয়নি, অভিযোগ দিলেও অভিযোগগুলো আমলে আনছেন না আর কি আইন শৃঙ্খলা বাহিনী। বাট নাও উই আর আন্ডার মার্শাল ল, যে কথাটা 3 দিন আগে মাননীয় সেনাপ্রধান বলেছেন আর কি। আমি এখান থেকে উপস্থাপনা করেছি, শহীদ হোক, মারা যাক, মব পিটানি হোক, এদেরকে আইনের আওতায় আনতে হবে, তালিকার আওতায় আনতে হবে। এবং 16 জুলাই থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যারা মারা গেছে সকলেই শহীদ, আর যারা চিকিৎসা অভাবে মারা গেছে এবং প্রকাশ্য গুলি করে, যেমন আবু সাইদ এবং আমার বেনাপোলের এই আবদুল্লাহ, এই মহা শহীদদেরকে আর কি 5 কোটি টাকা, অন্য শহীদদের 1 কোটি টাকা, এবং যোদ্ধা যারা আর কি ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, রোবোটিক থেরাপি প্রয়োজন, এদের পরিবারকে 1/2 কোটি অর্থাৎ 50 লক্ষ টাকা করে দেওয়াটার জন্য এনএসটিভির টেবিল থেকে আমি এখান থেকে উপস্থাপনা করেই চলেছি। আর সেই সাথে 16 জুলাই 24 থেকে 28 ফেব্রুয়ারি 25 পর্যন্ত যারা মারা গেছে, খুন হয়েছে, এরা সকলেই শহীদ, এদের সকলকেই শহীদি মর্যাদা দেওয়া হোক। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এখানটাই আর কি আরেকটা যেটা এই এখানে এই যে মহা শহীদদের তো 5 কোটি, শহীদ 1 কোটি, আহতদের এই যে 1/2 কোটি করে টাকা দিতে হবে আর কি, এখানটাই আর কি দেওয়া হয়। সেজন্য আমি আর এই টাকাগুলো আর কি এরা কারা দিবেন, কিভাবে দিবেন, এর মনিটরিংটা করবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন এই যে মোস্তফা সারোয়ার ফারুকী,
ওই যে ইতিপূর্বেকার সরকারের আমলে মমতাজ গানের শিল্পী ছিল বলে তাকে সংসদ সদস্য করাই অনেক কথা হয়েছে, কিন্তু এই গোলাম সারোয়ার ফারুকী ওই মমতাজের গানেরও পরিচালক, সিনেমারও পরিচালক, এনজিওদেরও পরিচালক। এনার দিয়ে কি হবেন বা হবেন না, উনি দুঃখ প্রকাশ করেছে বা কৈফিয়ত চেয়েছে যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদত্যাগ করলেন কিনা। আপনিও পদত্যাগ করুন গোলাম সারোয়ার ফারুকী মহোদয়। আপনি মনে করিয়ে দিচ্ছেন জনগণকে আর কি যে আমি অযোগ্য, আমি পাচ্ছি না আর কি। আপনি এখানে যোগদান করার পরেও তো আর কি সেই মবক্রেসিতে পিটিয়ে মারা হচ্ছে, অতিরিক্ত কথা বলেই চলেছে আর কি। আপনি মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার কথাটা বলছেন মাননীয় প্রধান উপদেষ্টার এই যে যিনি তথ্য সচিব এই শফিকুল আলম আর কি। এতে করে যা হবার তাই হচ্ছে, আর আমাদের দুর্গতিটা বাড়ছে আর কি। আপনার এই যে দ্রব্যমূল্য বৃদ্ধিটাও সমাজ কল্যাণের আওতায়, যেগুলো খুন গুম ধর্ষণ হচ্ছে, এগুলো আপনার মন্ত্রণালয়ের অধীন। আপনার কাজটাই আপনি করেন। আমি এই এনএসটিভির টেবিল থেকে এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ সাংবিধানিক আইনের আলোকেই এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিধি মোতাবেক বললাম আর কি। আর যারা আপনার এনজিও বা অন্য কাজ করেন, উপদেষ্টা হয়েছেন, কমিশনার হয়েছেন, দয়া করে সম্মানীটা নিবেন না, সম্মানীটা আপনারা নিবেন না। ইতিমধ্যে কিন্তু এই যে উপদেষ্টাগণ, কমিশনারগণ, আপনারা কমিশনারগণ কমিশন অন্যান্য খরচে 300 কোটি টাকা 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আপনারা তুলে নিয়েছেন, বেতন নিয়েছেন, সম্মানী নিয়েছেন। আমারটুক আমি দেব না, নিবেনও না, চাইবেন না। আর এই উপদেষ্টা মহোদয়রা যারা এনজিও চালাচ্ছেন, অন্য কাজও করছেন, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার টু এই যে ইন্টারিম গভর্নমেন্ট 2024, এই জায়গাটায় আর কি সকলেই এনআইডি ঠিক করে নেবেন, একক নাগরিকত্বে থাকবেন। আর তা না হলে কিন্তু এই যে আদিলুর রহমান, ওনার এনআইডি সঠিক আছে কিনা, উনি বিদেশি এনজিওর কনসালটেন্ট হিসাবে কত বেতন নিচ্ছেন, আমাদের এখান থেকে কত নিচ্ছেন, আবার বড় বড় কথাটাও বলছেন। আদিলুর রহমান সাহেব, আপনার সাথে এনজিও করেছি, আমার উত্তরণ সমাজ কল্যাণ সমিতির এই যে 5.5 কোটি টাকা ফিনল্যান্ড ফান্ড ফেরত গেছে। আপনারা তো ফেরত দেনই নাই আর কি, অন্যদের ফান্ডও আপনারা খেয়ে ফেলেছেন অন-11-এর সময়, এটা ভুলে যাবেন না। হ্যাঁ, এই জায়গাটায় এই যে 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কমিশনার এবং উপদেষ্টাগণের পিছনে 3,900 কোটি টাকা অলরেডি হ্যাজ গান টু এক্সপেন্ডিচার পারপাস, যার ভিতরে ওই যে সচিবালয়ে আগুন লেগেছিল, এই আগুন পুড়ানো থামানোর জন্যের বাজেটটাও আছে আর কি। এই জায়গাটাই আর কি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টাও সম্মানী নিচ্ছেন কিনা, গ্রামীণ ব্যাংকের পদে আছেন কিনা, ইন্টারন্যাশনাল উনি যে নোবেল লরিয়েট হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, ব্যক্তিগত তার প্রতিষ্ঠানের কাজে, রাষ্ট্রীয় কাজে। আগের সরকারের এই যে 7 মাসের তুলনায়, অর্থাৎ আগের প্রধানমন্ত্রীর 7 মাসের বিদেশ সফর এবং স্বদেশ সফর হিসেবে যে খরচ, তার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের খরচ 3 গুণের ওপরে। এই টাকাগুলো যদি তার ব্যক্তিগত ফান্ড, তার গ্রামীণ ব্যাংকের এবং আন্তর্জাতিকভাবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যে সম্মানীটা পান এবং নোবেল থেকে যে আপনার ওখান থেকে যে তুষ্টি পান আর কি বাৎসরিক, এইটা যদি খরচ করে থাকে, তার হলে আমার কোনো আপত্তি নাই। 86 বছর বয়স, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, 18 কোটি জনগণ আপনাকে পছন্দ করে, কিন্তু ইতিমধ্যে আপনি ব্যক্তিগত বিষোদ্গার করছেন, ব্যক্তিগত কথা বলছেন, রাগ ঝাড়ছেন। 86 বছর বয়সে রাগ করা মানে এটা কিন্তু মেধাগত এবং শারীরিক অক্ষমতা। এইটা কিন্তু আপনি ভুলে গেলেও 18 কোটি জনগণের অধিকাংশই বিষয়টা এখন আর ভুলতে পারছে না। এনএসটিভির টেবিলকে আমাকে এইটা অভিযোগ করে থাকে। আমি 265 দিনের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে এই যে এই অন্তর্বর্তী সরকার 2024-এর আমলে যে 91 জন
খুন, মব পিটানিতে মেরে ফেলা হয়েছে, মারা গেছে। আর রোড অ্যাক্সিডেন্টে তো আছেই আর কি 400-র ওপরে, সেইটা আমি ধরছি না। এগুলো যেগুলো মেরে ফেলা হয়েছে, এই যে 91 জনও আর কি 8 আগস্ট 24 হতে 28 ফেব্রুয়ারি 25 পর্যন্ত, এরাও সকলেই শহীদ। ওই শহীদদের মতো করে মর্যাদা দিবেন, এদেরকেও আর কি সেইভাবে কাউন্টটা করবেন। আর তা না হলে এখন ওই যে যেটা গণ আদালত করা হয়েছে 2024-এর বিচারের জন্য আর কি, এই তাজুল ইসলাম ইতিমধ্যে তো উনি জামাতেরও প্রসিকিউটর ছিলেন, তারই প্রমাণের দায়িত্ববাদী। এর যাবৎ উনি বলেই ফেলছেন আর কি এই 20 দিনেই ঠিক হয়ে যাবে, আবার বলছেন সময় প্রয়োজন, এরপরে বলছেন নথি পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না। এই তাজুল ইসলামকেও কিন্তু তার এইসব এলোমেলো কথার জন্যে ওই মাননীয় প্রধান উপদেষ্টার এই যে সচিব হয়েছিল মাহফুজ আলম, অতপর স্বঘোষিত উপদেষ্টা, এরপরে আর কি নাহিদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পত্রী নিয়ে নিয়েছে। আমি এই যে মাহফুজ আলমের ওপরে মহাবিরক্ত, নাবালক ছেলে, এ নিজেই আর কি স্বঘোষিত রাষ্ট্রপতির এই যে আন্ডারে, এসআরওর আন্ডারে, তার যেহেতু এখানটায় যোগদান হয়নি, পত্রিকায় ছোট্ট একটি বিজ্ঞাপন আকারের খবর দিয়ে মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক, ইপিও www.dailynewsstar.com। এই যে মাহফুজ আলম যদি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা হন, তাহলে আমি এখানে প্রতিবাদ স্বরূপ এবং তার এই অল্প বয়স অযোগ্যতা স্বরূপ অবৈধভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশভাবে এই জায়গাটা দায়িত্ব নেওয়া আমার নিয়মিত কর্মকাণ্ড, আমি সব কিছুই করব। তবে এই আমলে আমি সশরীরে কোনো, আমি যেহেতু এই যে জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের সভাপতি এবং সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি, সেই হিসাবে আর কি এটা আমার একটি প্রতীকী বিরক্তি এখানটায় আমি উপস্থাপন করলাম। আমাদের এই যে ছাত্র জনতার পক্ষ হতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি, কেউ কেউ আমাকে প্রশ্ন করে বলছে এটা কি জাতীয় পার্টির অঙ্গ সংগঠন? ওই যে একজন নীলু নামে একজন ছিলেন এনপিপি, ন্যাশনাল পিপুলস পার্টি, এইরকমই কি একটি পার্টি? যাই হোক আর কি, এই পার্টিটা করাতে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসাবে পদত্যাগ করাই এবং এই পার্টি করাই আর কি। এখন এটা রেভুলেশন হবে, ছাত্র জনতার আন্দোলন হবে, না আপনার সেকেন্ড রিপাবলিক হবে, এইটা আমাদের সংবিধানে যেটা আছে এবং রাষ্ট্রপতির যেটা অধ্যাদেশ বা আইন, এর কোনোটিতেই এগুলো নাই। কাজেই এইটা এর কোনোটাই হবে না। ওই শেষ পর্যন্ত হবে কি 1/11 পরবর্তী আওয়ামী লীগের সরকার যেরকম 1/11 কোনো কিছুই মানে নাই, ভোটই করতে দেয় নাই, জনগণকে ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই, এইভাবেই আর কি 16 বছর আর কি 15 বছর 7 মাস পূর্বের সরকার ক্ষমতায় ছিল। এরপরে তো পলাতক ভারত বলছে তাদের ট্রেসপাস অ্যাক্টে ভারতীয় জেলখানায় আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে এখন ওই যে পুশব্যাক পুশ ইনের আওতায় বাংলাদেশে ফেরত আনতে হবে জিম্মাদারের মাধ্যম দিয়ে। এটাও আর কি ভারতের আইন আদালত থেকে আমি জানতে পেরেছি আর কি। এই যে বাংলাদেশের রাষ্ট্রপতি বা অধ্যাদেশ সংবিধান রেগুলেশন হওয়ার পরে একটি দল গঠিত হলে তার কি হবে কোনোটাই বলা নাই। তাহলে কি এটা আমার এখান থেকে একটি উপস্থাপনা। বিভিন্ন লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ বিদেশ থেকে আমাকে যেটা ফোন করে জানাই, জানতে চাই, তাহলে কি এবার যেটা ইতিমধ্যে তো তারেক জিয়া দীর্ঘদিন প্রায় 16 বছর বিদেশে, খালেদা জিয়াও বিদেশে গেলেন, শেখ হাসিনা তো পালিয়েছেন আর কি। তা এখন তাহলে এইটা কি অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর যেহেতু 5, 6, 7, 8 3.5 দিন সরকার ব্যবস্থা ছিল না, ওই সময়টাতেই 68 জন আর কি এই মারা গেছে, খুন হয়েছে, জেল থেকে 4000 আসামি পালিয়েছে, যার ভিতরে 4000 অস্ত্র এখনো
1800 অস্ত্র উদ্ধার হয়নি, 90 লক্ষ বুলেট উদ্ধার হয়নি, এবং ওই সেই সন্ত্রাসীদের 125 জন তারাই হয়তো বা এইসব অপকর্ম ঘটাচ্ছে আর কি। তো এখানে যেটা বলতে চাচ্ছে আর কি, এই যে এটা কি তাহলে এখন 2.5 মাইনাস, অর্থাৎ শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। এখানে শেখ হাসিনা খালেদা জিয়াকে 1-1-2 আর তারেক রহমানকে হাফ ধরা হয়েছে। তাহলে কি এটা 2.5 মাইনাস? ছাত্র জনতা সরকার 2024-এর পলিসিগতভাবে এটা আমি এখান থেকে জনগণের যে কথাটা এখানে আমি উপস্থাপন করলাম মাত্র। এখানে 26 মার্চ থেকে 22 ফেব্রুয়ারি, 26 মার্চ 71 হতে 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত আমরা ওই ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়, ওই জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই স্লোগান দিতে দিতে আমরা গোলদা সিটিতে আসি। 7 ডিসেম্বর আপর ফেরত নিয়ে যাওয়া হয়। চূড়ান্ত বিজয়ের পর 16 ডিসেম্বরও আবার আসি, আবারও ফেরত নিয়ে যাওয়া হয়, কারণ আমাদের গোলদা সিটিটা তখন হয় যে জ্বালিয়ে পুড়িয়ে খাট করে দেওয়া হয়। এই জন্য আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম আর কি। ভারতে আমাদের এই যে 2টি ঈদ আর ওই 22 ফেব্রুয়ারি পর্যন্ত আরেকটি ঈদ, 3টি ঈদ হয়েছে আর কি, এবং রমজান মাসও গেছে একটি। তো এখন এই জায়গাটাই আমি ওই সেই ভারতে ঘুমাইতাম, বাংলাদেশে এসে যুদ্ধ করতাম, যুদ্ধ করতে যেয়ে আমার এই কানটা নষ্ট, এখনো নষ্ট আর কি। এখানে যেটা মুক্তিযোদ্ধা বিষয়ক আমার একটি উপস্থাপনা, বাংলাদেশে তো বর্তমানে নিবন্ধিত মুক্তিযোদ্ধা 1,48,000, প্রায় আবেদিত 2.5 লক্ষ, মামলায় আছে 500 জন। আর যারা আমরা যুদ্ধ করেছি রণাঙ্গন সহ, রণাঙ্গনের 10,000-এর অধিকাংশই তো জামুকা নিবন্ধিত, বাকিরা মারা গেছে। আমি একমাত্র কান্টক জ্ঞানালা বেঁচে আছি। 4.5 লক্ষ যারা আমরা নিবন্ধিত হতে পারি নাই, এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেছেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, অন্যরা সহযোদ্ধা। ঠিক আছে আর কি, এই 4.5 লক্ষকেই আর কি তারা মুক্তিযুদ্ধ করুক, রণাঙ্গনে করুক, আর যাই করুক আর কি, মাঠে ময়দানে করুক, যেহেতু আপনি বীর প্রতীক এই যে ফারুকি আজম মহোদয়, আপনি এই 4.5 লক্ষ যারা নিবন্ধিত হতে পারে নাই এদেরকে একটি আপনার কায়দা কৌশল যুক্তি বুদ্ধি দিয়ে নিবন্ধনের আওতায় আনবেন। আমার উপস্থাপনা, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যেটা 29 আগস্ট আমি আবেদন করেছি, আবার 19 ফেব্রুয়ারি আপনার বরাবরও আবেদন করেছে। আপনার অধিকতর যদি জানার থাকে আমার এই যে www.dailynewsstar.com যোগাযোগ করবেন, বা আমাকে কোনো মেইল বা মেসেজ দিলে আমি তথ্যপত্র দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আমার এবার আর কি এই যে রাজনীতিতে বুঝে না বুঝে আমার যে পার্টিসিপেশন, অংশগ্রহণ বা আমার যে অভিজ্ঞতা, 1977 সাল, তখন হাই স্কুলে পড়ি। এই জিয়াউর রহমান তখন তার জাগদল করে নাই আর কি, জাতীয় গণতান্ত্রিক দল করে নাই আর কি। তখন উনি মিলিটারি প্রধান হিসেবে ক্ষমতাটা, পাওয়ারটা টেক করার পরে আর কি উনি সামরিক প্রধান, উনি প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রপতি। তখন পাবলিক কনসেনসাসের জন্য একটি ইয়েস নো ভোট দেয়। আমি ওই ভোটের পোলিং এজেন্ট ছিলাম, কোনো ভোটাভুটিটা হয় নাই। ওই বেলা 11টার দিকে বোমাবাজি হয়, এরপরে তো আমরা সেই পালাই। আমাদেরকে কেন পোলিং এজেন্ট হলাম, ওই পলাশ হোটেলের একটি বিরিয়ানির টোকেন দিয়েছিল নগদ 50 টাকা। তো যখন আমরা ওই ভোটাভুটি হয় নাই, বোমাবাজি, টিয়ার গ্যাস হচ্ছে, তখন ওই যে বিরিয়ানির টোকেনটা পকেটে ছিল, 50 টাকাটাও ছিল। বিরিয়ানিটা তো আর খাওয়া হয় নাই, 50 টাকাটা আর আমি কাউকে ফেরত দিতে পারি নাই। হ্যাঁ, এইটাই হচ্ছে 1977 সালের হেনা ভোট। তখনও কিন্তু সামরিক প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন এই যে জেনারেল জিয়াউর রহমান আর কি। অতপর আর কি আমি এই যে 1996 সালে গণতন্ত্র, সংবিধান, সংসদ, সামরিকতন্ত্র, জনগণ ইত্যাদি রক্ষার্থে আর কি এই যে আওয়ামী বিদ্রোহী হয়ে 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির যেটা নির্বাচন হয়েছিল 14 দিনের সংসদ, সেই ভোটটাও সুষ্ঠু হয়নি।
ওখানে ওই বিএনপির প্রতিনিধি ছিলেন ধানের শীষের, আর আমি টেবিল প্রতীক নিয়েছিলাম আর কি। ভোটাভুটিটা হয়ে যায়, একদিন পরে রেজাল্ট হয়, এই ভোটটা ছিনিয়ে নেওয়া হয়। তারপরেও আমার জামানতটা বেঁচে ছিল। আমার কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর বেনাপোল, সেই 1996 সালের টেবিল প্রতীক নিয়ে আমার এখানে জামানতটা বাঁচে। অতপর 2008, 2014, 2018, 2024 স্বতন্ত্র হিসাবে মনোনয়ন প্রত্যাশী হই। 1% ভোটার না হয় আমাকে ভোটটা করতে দেওয়া হয়নি। 2023 সালের এপ্রিল মাসের যে রাষ্ট্রপতি নির্বাচন, 18 কোটি জনগণের পক্ষে গণতন্ত্র, সংবিধান, সংসদ, রাষ্ট্র, ধর্মীয় মূল্যবোধ বাঁচানোর জন্য আমি আর কি এই রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী হওয়ার জন্য তৎকালীন নির্বাচন কমিশন বরাবর আবেদন করি। কিন্তু বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে রাষ্ট্রপতি পদের জন্য 2023 সালের এপ্রিল মাসে রাষ্ট্রপতি পদের জন্য নমিনেশন ফর্মটা দেয় নাই আর কি। 1 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত আর কি আমি নিজে, আমার ছেলে, আমার নাতি ছেলে, আমরা এই যে ছাত্র জনতা সরকার 2024-এর সাথে একাত্ম ছিলাম, এখনো আছি। আমি 10টা প্রোগ্রাম করেছি, যে কারণে আমার এই NSTV আমার নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয় আর কি। এরপরে তো 7 আগস্ট আমার জন্য ঐতিহাসিক দিন। আমি এই যে স্টুডিও, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, এটি আমার নিজের। আমি নিউজ স্টার ভবনটি আমার এই ছেলেকে লিখে দিয়েছি। 7 আগস্ট আমারই ভাড়াটিয়া আসে, আমার 50 লক্ষ টাকা এখান থেকে অগ্রিম নিয়ে ঘর ভাড়া দেওয়া। তারা স্ট্যাম্প লিখে নিয়ে আসে যে এটা আপনার কবলা করে বেঁচে দেন আরও কিছু টাকা নিয়ে। আর এক গ্রুপ আসে, আপনি যাই বাংলা বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেন, আপনি প্রোগ্রাম করেন। এইগুলো করলে প্রথম তো আমার ছেলে মেয়ে স্ত্রীকে বাসায় যেয়ে রাস্তাতে থ্রেট করে, তারপরে আর কি 7 আগস্ট 2024 আমাকে মেরে ফেলার জন্য আসে। যাই হোক, আমার এই মহল্লার লোকজন এবং অন্যান্যরা মিলে, এবং আমার জামাইটা বর্তমানে আর কি আমার বড় ছেলে যে জামাই র‍্যাব 15 সিও, এবং আমার মেয়েটা সোনোলজি ডাক্তার সুমাইয়া, আমার এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই যে অনুষ্ঠান ভার্চুয়ালি এডিটিং করছে, হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের ইপিও, এবং নিউজ স্টার ভবনের মালিকানা আমি তাকে দিয়ে দিয়েছি আর কি। এরপরে হচ্ছে বৈষম্য আরাফাত, আমার এই যে নিউজ স্টারের ওয়েস বোর্ড, মিডিয়া বোর্ড বাদ করে এবং নিউজ পোর্টাল বাদ করে, যেগুলো আমি এই অন্তর্বর্তী সরকার 2024-এ ফেরত পেয়েছি। কিন্তু দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক সহ আমার যে এই 10টি অ্যাক্রিডিটেশন কার্ড, এই যে বৈষম্য, এই হচ্ছে এখানকার মাননীয় বৈষম্য সরকার বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024-এর রাষ্ট্রপ্রধানের প্রেস সচিব শফিকুল আলম ব্যক্তিগতভাবেই আর কি আমার 10টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে। অতপর আর কি আমি এটা আবেদন করি, আবেদনের প্রেক্ষিতে আমাকে যোগাযোগ করতে বলে, আমি আর যোগাযোগটা করি নাই। এখানে আমার উপস্থাপনা আর কি, এখন দেশে কোনো সাংবাদিক নাই, সংবাদপত্র নাই, আমাদের করোড়পত্রের বিল দিচ্ছে না, আমাদের অডিট নিয়মিত করছে না। এখান থেকে আর কি আমি এটা সকল সাংবাদিক, সংবাদপত্রের মালিকদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করলাম মাত্র। এরপরে হচ্ছে রাষ্ট্রপতি, এই যে এখন যেটা রাজনৈতিক দল ছাত্র জনতার সরকার হতে বের হয়ে গিয়ে যে রাজনৈতিক দলটা গঠন করেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি। ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা ছিল, জনতা ছিল, পেশাজীবীরা ছিল, সরকারি আমলারাও ছিল, অবসরপ্রাপ্ত সামরিক সহ আমলারাও ছিল। কিন্তু ছাত্র জনতার সরকার যেহেতু একজন উপদেষ্টা পদত্যাগ করে এখানকার আহ্বায়ক হয়েছেন, ছাত্র জনতার আন্দোলনটা এখন আর নাই। এটা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন।
এই যে ছাত্র সংগঠন এনসিপি গঠিত হওয়ার পরে ওই যে যেটা তাজুল ইসলাম, যার পাবলিক প্রসিকিউটর, এখানকার এই আদালতেরই বা কী হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং সাংবিধানিক আইন মোতাবেক রাজনৈতিক দলের নিবন্ধনের বিধি মোতাবেক বর্তমানে আর কি দেশ ছাত্র জনতার সরকার, যেটা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, এখন ইনি আর কি তৎকালীন যে পদত্যাগী ওই যে প্রধানমন্ত্রী সংসদে ছিলেন, সংবিধান যেটা বলে, রাষ্ট্রপতির অধ্যাদেশ যেটা বলে, সেই আকারেই এখন ছাত্র জনতার সরকারটি এখন ওই শাহাবুদ্দিন সরকারের মতোই অটো হয়ে গেছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার 2024, যার সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আর ইউনূস মহোদয়ের যারা উপদেষ্টা, একজন উপদেষ্টার পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনের কারণে আর একজন মন্ত্রণালয়বিহীন উপদেষ্টা সেই মন্ত্রণালয় দখল করার কারণে টোটাল আর কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থাটা আর কি সাংবিধানিক আইন এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে মাননীয় প্রধান বিচারপতির এই যে নির্দেশনা ছাড়া এখানকার এইটার কি হবে না হবে, এখান থেকে আমি আমার বিভিন্ন জন জিজ্ঞাসা করার কারণে আমি এখানে উপস্থাপন করলাম। কেউ কেউ আইনজীবীরা বলছেন এটা আর বৈধতা পাবে না, এটা শাহাবুদ্দিন সরকারের মতো অবস্থায় এখন দেশটা চলে গেছে। তারপরেও আর কি এখন এই যে সামরিক আইন প্রধান এই দিন ভাষণ দেওয়ার পরে নাও উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড কান্ট্রি, এই জায়গাটাই আর কি 16/7/2024 হতে 4/8/2024 পর্যন্ত যে এই 2250 জন এবং 91 জন মারা গেছে, এরা সকলেই শহীদ। শেষ কথা, বর্তমানে আর কি 5/8/24 হতে 1/3/25 পর্যন্ত উই আর আন্ডার মার্শাল ল। এখন এখানে যে আইন কানুন যা কিছুই হচ্ছে সব কিছুই বলবে যে পরবর্তী সরকার যে আসবে মেনে নিবে, কিন্তু কিছুই মানবেন না। এখান থেকে আমার একটি উপস্থাপনা, যার কাজটি সেই করেন, যারা এনজিও করছেন এনজিও গিরিটা করেন। আর আপনারা যেহেতু আমাদের সেবা দিতে এসছেন, আপনারা এই যে 4,900 কোটি টাকা ইতিমধ্যে আপনাদের বাবদ ব্যয় হয়েছে, ব্যয়টা আর বাড়াবেন না। আমি কিন্তু আমার যে অংশেরটা আমি যেরাম গণভবনের অংশের জন্য আর কি মাননীয় প্রধান বিচারপতি বরাবর 32-এর ওপরে যেহেতু 18 কোটি জনগণের সম্পদ এবং ওই যে ডক্টর ওয়াজেদ মিয়া সংগঠন করতাম, সেই হিসাবে আমি আওয়ামী লীগ করি, সেই হিসাবে আর কি এই সকলগুলোর ওপরেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি উপস্থাপনা করে রেখেছি। আমাদের এখনকার যে নিয়মিত অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের এখানকার এই যে অনুষ্ঠানটা এই ডেইলি নিউজ স্টার বা আমাদের এখানে আজ নিয়মিত অনুষ্ঠানের পীর মুরিদি, এখানে শুধু ইস্তেগফার দোয়াটাই করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রমজান মাস আজ আমাদের এই দেশের পয়লা রমজান, সৌদি আরবের দ্বিতীয় রমজান। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই যে রমজানের মতো করে সারা জীবন সারা বছর কিয়ামত পর্যন্ত আমরা যাতে চলতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। 2 মার্চ 2024 www.dailynewsstar.com, newsstar.tv, NSTV, এস এ গোলদার, এস আলী গোলদার। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।